নতুন বাড়িতে আসার পর থেকেই এক সপ্তাহ কেটে গেছে। রাতুল তার অফিস নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, আর নিপা সারাদিন বাড়ির কাজ আর টুকুকে নিয়ে থাকে। কিন্তু এই এক সপ্তাহে বাড়ির পরিবেশটা কেমন যেন আরও গুমুট হয়ে উঠেছে। নিপার সারাক্ষণ মনে হয় কেউ যেন তার দিকে তাকিয়ে আছে। কখনো রান্নাঘরে কাজ করার সময় মনে হয় পেছনে কেউ দাঁড়িয়ে আছে, ফিরে তাকালে কেউ নেই। কখনো বা সিঁড়ি দিয়ে ওঠার সময় মনে হয় কেউ যেন তার পিছু পিছু উঠছে। কিন্তু সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে টুকু। টুকু এখন আর সারাদিন নিপার আশেপাশে ঘোরে না। সে তার নিজের ঘরে একা একা বসে থাকে, আর সারাক্ষণ ওই বাবু নামের কাল্পনিক বন্ধুটার সাথে কথা বলে। প্রথমে ব্যাপারটা নিপা খুব একটা পাত্তা না দিলেও এখন তার ভয় করতে শুরু করেছে, কারণ টুকুর কথাবার্তা এখন আর সাধারণ বাচ্চাদের মতো নেই। একদিন দুপুরে নিপা টুকুকে খাওয়াতে গিয়ে দেখল টুকু তার প্লেট থেকে অর্ধেক খাবার মেঝেতে ফেলে দিচ্ছে। নিপা রেগে গিয়ে বলল, এসব কি করছো টুকু? খাবার নষ্ট করছো কেন? টুকু খুব শান্ত গলায় বলল, বাবু তো খেতে পারছে না, তারই ওকে দিচ্ছি। ও অনেক দিন ধরে না খেয়ে আছে। নিপার হাত থেকে ভাতের প্লেটটা প্রায় পড়েই যাচ্ছিল। সে জোর করে হাসি মুখে বলল, বাবু কোথায়? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। টুকু তার ছোট হাত দিয়ে ঘরের একটা অন্ধকার কোণের দিকে নির্দেশ করে বলল, ওই তো বাবু ওখানে দাঁড়িয়ে আছে। ও তোমার সাথে কথা বলবে না, ও শুধু আমার সাথে কথা বলে। সেদিন বিকেলে নিপা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। হঠাৎ ওপর থেকে একটা ভারী কিছু পড়ার শব্দ হলো। নিপা দৌড়ে দোতলায় গেল। টুকুর দরজা ভেতর থেকে বন্ধ। নিপা দরজায় ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, টুকু, টুকু, দরজা খোল। ভেতর থেকে টুকুর গলা শোনা গেল, কিন্তু সে নিপার কথার কোনো উত্তর দিচ্ছে না। সে বলছে, বাবু তুমি এটা কেন ভাঙলে? মা বকবে তো। নিপা আরও জোরে ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। ভেতরে ঢুকে নিপা দেখল টুকুর ঘরের জানালার কাঁচ ভেঙে মাটিতে পড়ে আছে, আর টুকু ঘরের মাঝখানে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। নিপা দৌড়ে গিয়ে টুকুকে জড়িয়ে ধরল। কি হয়েছে বাবা? কাঁচটা ভাঙল কিভাবে? টুকু ফুপিয়ে কেঁদে উঠে বলল, আমি ভাঙিনি মা, বাবু ভেঙেছে। বাবু খুব রেগে গেছে। ও বলছে তোমরা কেন এই বাড়িতে এসেছো? এটা তো ওর বাড়ি। রাতুল অফিস থেকে ফেরার পর নিপা সব ঘটনা সবিস্তারে জানালো। নিপা কান্নাকাতি করে বলল, আমি আর এক মুহূর্তও এই বাড়িতে থাকব না। এই বাড়িটা অভিশপ্ত। তুমি কালই অন্য বাড়ি দেখো। রাতুল এবারও নিপাকে শান্ত করার চেষ্টা করল। আরে নিপা, তুমি বেশি ভাবছ। জানালার কাঁচ হয়তো বাতাসে জোরে বাড়ি খেয়ে ভেঙে গেছে, আর টুকু হয়তো সেটা দেখে ভয় পেয়ে নিজের কাল্পনিক বন্ধুকে দোষ দিচ্ছে। তুমি খামোখা ভয় পাচ্ছ। কিন্তু রাতুলেরও নিজেরও এবার কেমন যেন সন্দেহ হতে শুরু করলো। সে সেদিন রাতে চুপি চুপি টুকুর ঘরের বাইরে গিয়ে দাঁড়ালো। ঘরের ভেতর থেকে ফিসফিস করে কথা বলার শব্দ আসছে। টুকু বলছে, তুমি কাঁদছ কেন বাবু? তোমার মা কোথায়? এরপর আরেকটা গলার আওয়াজ শোনা গেল, যে আওয়াজটা টুকুর নয়, একটা খুব তীক্ষ্ণ অস্বাভাবিক থিসফিসে গলা। মা তো আমাকে একা রেখে চলে গেছে, পুকুরের জলে। অনেক অন্ধকার, আমার খুব কষ্ট হয় টুকু। রাতুলের শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। সে দ্রুত দরজা খুলে ঘরের ভেতর ঢুকল। টুকু একা তার বিছানায় বসে আছে। রাতুলকে দেখে সে অবাক হয়ে বলল, কি হলো বাবা, তুমি বাবুর সাথে কথা বলবে? রাতুল পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু সেখানে কেউ নেই। শুধু ঘরের পরিবেশটা অদ্ভুত রকমের ঠান্ডা হয়ে আছে। টুকুর ওই ঘটনার পর রাতুলের আর বুঝতে বাকি রইল না যে নিপার ভয়টা অমূলক নয়। এই বাড়িতে সত্যিই অস্বাভাবিক কিছু একটা আছে। কিন্তু সে একজন শিক্ষিত বিজ্ঞানমনস্ক মানুষ। চট করে ভূতে বিশ্বাস করা তার পক্ষে কঠিন। সে সিদ্ধান্ত নিল এই বাড়ির ইতিহাস সম্পর্কে তাকে জানতে হবে। পরদিন শনিবার, রাতুলের অফিস ছুটি ছিল। সে সকালে উঠে বাড়ির পেছনে যে পুরনো স্টোররুম বা চিলেকোঠা আছে সেটা পরিষ্কার করার নাম করে সেখানে ঢুকল। ঘরটা ধুলো, বালি আর মাকড়সার জালে ভর্তি। অনেক পুরনো ভাঙা আসবাবপত্র, পুরনো খবরের কাগজ আর বাতিল জিনিসপত্রে ঠাসা। রাতুল একটা একটা করে জিনিস সরাতে লাগল। হঠাৎ একটা পুরনো মরচে পড়া লোহার ট্রাঙ্ক তার চোখে পড়ল। ট্রাঙ্কটার তালা ভাঙা ছিল। রাতুল সাবধানে ট্রাঙ্কের ডালাটা খুলল। ভেতরে কিছু পুরনো কাপড়, একটা রূপো বাঁধানো লাঠি আর বেশ কিছু পুরনো বই, খাতা। বইগুলো ঘাঁটতে ঘাঁটতে একটা চামড়ায় বাঁধানো ডায়েরি পেল রাতুল। ডায়েরিটার পাতাগুলো হলদেটে হয়ে গেছে, কারির লেখাগুলো অনেক জায়গায় অস্পষ্ট। রাতুল ধুলো ঝেড়ে ডায়েরিটা খুলল। প্রথম পাতায় লেখা রতন কুমার দাস, সাল 1964। রাতুল বুঝতে পারল এটা এই বাড়ির আগের কোনো মালিকের ডায়েরি। সে মনোযোগ দিয়ে পড়তে শুরু করল।
প্রথম দিকের পাতাগুলোতে সাধারণ দৈনন্দিন জীবনের কথা লেখা, রতনবাবুর স্ত্রী, তার ব্যবসা আর তাদের একমাত্র ছেলে বিকাশকে নিয়ে নানা কথা। কিন্তু ডায়েরির মাঝামাঝি গিয়ে লেখার ধরন বদলে গেছে। তারিখটা 1967 বর্ষাকালের। রতনবাবু লিখেছেন, বিকাশের শরীরটা আজ ভালো নেই, সারা রাত জ্বরে পুড়েছে। ওকে ওর প্রিয় খেলনা কাঠের ঘোড়াটা দিয়েছি, ওটা বুকে জড়িয়ে ঘুমিয়ে আছে। এরপরের কয়েকটা পাতা ফাঁকা, তারপর একটা পাতায় শুধু কয়েকটা লাইন লেখা। কালির দাগে পাতাটা কেমন যেন ভিজে কুঁচকে আছে, হয়তো কান্নার জল। আমার বাবু আর নেই, আমাদের ছেড়ে চলে গেছে। বাড়ির পেছনের পুকুরটাতে স্নান করতে গিয়ে পা পিছলে। আমি ওকে বাঁচাতে পারলাম না, ওর মা পাগল হয়ে গেছে। বাবুকে ছাড়া আমরা কিভাবে বাঁচব? রাতুল স্তব্ধ হয়ে বসে রইল। বাবু? তাহলে টুকুর সেই কাল্পনিক বন্ধু আসলে এই রতনবাবুর ছেলে বিকাশ, যাকে তারা আদর করে বাবু বলে ডাকত? প্রায় 50 বছর আগে এই বাড়ির পেছনের পুকুরে ডুবে মারা গিয়েছিল ছেলেটা। তার মানে এই বাড়িতে সত্যিই একটা অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে। ঠিক সেই মুহূর্তে নিচে রান্নাঘর থেকে নিপার একটা বিকট চিৎকার শোনা গেল। রাতুল ডায়েরিটা হাতে নিয়ে পাগলের মতো দৌড়ে নিচে নামল। রান্নাঘরে গিয়ে দেখল নিপা মেঝেতে পড়ে আছে আর ভয়ে সিটিয়ে এক কোণে সেধিয়ে গেছে। রান্নাঘরের তাক থেকে সব হাঁড়ি, পাতিল, থালা বাসন নিচে পড়ে ছত্রাখান হয়ে গেছে, যেন কেউ রেগে সব ছুঁড়ে ফেলে দিয়েছে। রাতুল নিপাকে জড়িয়ে ধরে তুলল। কি হয়েছে নিপা, তুমি ঠিক আছো? নিপা কান্নাকাটি করে বলল, আমি রান্না করছিলাম, হঠাৎ মনে হলো কেউ আমার চুল ধরে টানছে। আমি পেছনে তাকাতেই দেখলাম একটা ছোট ছেলে, গা থেকে জল ঝরছে, চোখগুলো একদম সাদা। ও আমার দিকে তাকিয়ে হাসলো, তারপর সব বাসনপত্র নিজে থেকে নিচে পড়তে শুরু করলো। চলো আমরা এখান থেকে পালিয়ে যাই রাতুল, ওরা আমাদের মেরে ফেলবে। রাতুলের হাতে ধরা ডায়েরিটা তখন কাঁপছে। সে বুঝতে পারল সময় খুব কম। ছায়াসঙ্গী এবার তার আসল রূপ দেখাতে শুরু করেছে। রাতুল সিদ্ধান্ত নিল আর এক মুহূর্তও এই বাড়িতে নয়, এক্ষুনি তারা এই বাড়ি ছেড়ে চলে যাবে। সে নিপাকে দ্রুত প্রয়োজনীয় কিছু কাপড়চোপড় ব্যাগে ভরতে বলল। নিজে গেল টুকুকে আনতে। টুকু তখন তার ঘরে ছবি আঁকছিল। রাতুল গিয়ে বলল, টুকু চলো বাবা, আমরা এক্ষুনি নানু ভাইয়ের বাসায় যাব, তাড়াতাড়ি উঠে পড়ো। টুকু ছবি আঁকা থামিয়ে রাতুলের দিকে তাকালো। তার চোখগুলো কেমন যেন ঘোলাটে। সে খুব শান্ত গলায় বলল, আমি কোথাও যাব না বাবা,